আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান মার্কিন যুদ্ধ মধ্যপ্রাচ্যের নতুন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। যুদ্ধটা আর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। যে অঞ্চলে যুদ্ধটা ছড়িয়ে পড়তে শুরু করেছে সেই মধ্যপ্রাচ্যের ভূগোল, সামরিক জোট এবং অর্থনীতির নেটওয়ার্ক সবগুলো একে অপরের সাথে আষ্টে পিষ্টে মিশে আছে। এই বাস্তবতায় যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে উপসাগরীয় আরব দেশগুলো। তাদের নিরাপত্তা, অর্থনীতি আর রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছু মারাত্মক চাপে পড়ে গেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি দেশগুলো ইরানের ঠিক পাশেই। পারস্য উপসাগরের ওপারে ইরান, এপারে আরব দেশগুলো। তেহরান ও ওয়াশিংটন, তেল আবিবের মধ্যে যখনই কোনো উত্তেজনা হয়েছে তার আঁচ সবসময় আরব দেশগুলোর গায়ে লেগেছে। বর্তমান যুদ্ধে আরব দেশগুলোর অসহায়ত্ব যেভাবে দৃশ্যমান হয়ে উঠছে সেটা আগে কখনো হয়নি। ইরানের মিসাইল আর ড্রোন অনেকগুলো আরব দেশে আঘাত এনেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলোর বিমানবন্দর, সমুদ্র বন্দর, হোটেল, তেল পরিশোধনাগার, এমনকি প্রযুক্তি অবকাঠামো পর্যন্ত হামলার শিকার হয়েছে অথবা হুমকির মুখে পড়েছে। যুদ্ধ কত দ্রুত ইরানের সীমানা ছাড়িয়ে গেছে এসব হামলায় সেটা বোঝা গেছে। যুদ্ধক্ষেত্রের ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে ইরান। আমেরিকার বাহিনীর উপর হামলা সীমিত রাখেনি তারা। উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোকেও টার্গেট করা হয়েছে। এই হামলা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের ব্যয় অনেক বাড়িয়ে দেবে। মনে হচ্ছে ইরান এসব হামলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে চাপ দিচ্ছে যাতে তারাও যুদ্ধ বন্ধের জন্য তৎপর হয়। আরব দেশগুলো এখন নিজেদের অজান্তেই যুদ্ধের ফ্রন্ট লাইনে এসে দাঁড়িয়েছে, অথচ এই যুদ্ধ তারা চায়নি। এই দেশগুলোর অনেকে চেষ্টা করেছিল যাতে ইরান আর মার্কিন ইসরায়েলের সংঘাত এড়ানো যায়। বিগত কয়েক বছর ধরে বেশ কিছু উপসাগরীয় দেশ তেহরানের সাথে কূটনীতি জোরদার করেছিল। ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে এনেছিল সৌদি আরব। ইরান আর পশ্চিমাদের মধ্যে মধ্যস্থতা করেছিল ওমান আর কাতার। এইসব প্রচেষ্টার লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনা। যুদ্ধ শুরুর পর সব কূটনীতিক অর্জন চাপা পড়ে গেছে। ইরানের পাল্টা হামলা বেশ কিছু উপসাগরীয় শহরের অবকাঠামোর ক্ষতি করেছে। দুবাই, আবুধাবি, বাহরাইন ও কুয়েতের বিমানবন্দরগুলোতে এর প্রভাব পড়েছে। বহু বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্দর ও জ্বালানি কোম্পানিগুলো হুমকিতে পড়েছে। বাহ্যিক ক্ষতি কম হলেও মানসিক ক্ষতি হয়েছে অনেক বেশি। উপসাগরীয় দেশগুলো তাদের অর্থনীতির মডেল দান করিয়েছে স্থিতিশীলতার ভিত্তির উপর। বহু দশক কাজ করতে হয়েছে এজন্য তাদের। দুবাই, দোহা, রিয়াদ এই শহরগুলো নিজেদেরকে পর্যটন, অর্থায়ন, বিমান পরিবহন এবং বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। সেই ইমেজটা এবারে যুদ্ধে হুমকিতে পড়ে গেছে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোতে যখন মিসাইল আর ড্রোনের আঘাত পড়েছে, বিনিয়োগকারী আর ব্যবসায়ীরা তখন চিন্তায় পড়ে গেছে। দীর্ঘমেয়াদে এই অঞ্চলে বাণিজ্যের স্থিতিশীল প্ল্যাটফর্ম হিসেবে আদৌ কি থাকতে পারবে, এই প্রশ্ন তারা তুলতে শুরু করেছে। সংঘাতের অর্থনৈতিক মাত্রা তাই গভীরভাবে নিরাপত্তা উদ্বেগের সাথে জড়িয়ে আছে। সারা বিশ্বে সাগর পথে যে তেল পরিবহন হয় তার 1/3 যাতায়াত করে হরমুজ প্রণালী দিয়ে। সারা বিশ্বে যে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয় তারও একটা বিশাল অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই জলপথ এখন কার্যত বন্ধ। যুদ্ধের প্রভাবটাও তাই মধ্যপ্রাচ্য ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জাহাজ পরিবহন কোম্পানিগুলো এরই মধ্যে সতর্ক হয়ে গেছে। তীব্র যুদ্ধের মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে দেয়া হচ্ছে না। পরিবহনের এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারীরা বড় ক্ষতিতে পড়বেন। বিশ্ব জ্বালানি বাজারও টালমাটাল হয়ে উঠবে। উপসাগরীয় দেশগুলো এই তেল রপ্তানির উপর অতিমাত্রায় নির্ভরশীল। একই সাথে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য তাদেরকে এই জলপথ, এই অঞ্চলের বিভিন্ন বন্দর ও লজিস্টিক হাবগুলোর উপর নির্ভর করতে হয়।
নিরাপত্তা উদ্বেগের আরেকটি বড় কারণ হলো এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি। প্রায় প্রতিটি উপসাগরীয় দেশে মার্কিন সামরিক বাহিনী এবং তাদের ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরাপত্তা পরিকল্পনার অংশ। কিন্তু এবারের যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলো ইরানের টার্গেটে পরিণত হয়েছে। ইরান এর আগে বারবার সতর্ক করেছিল যে আমেরিকান সেনাদেরকে যারা জায়গা দিয়েছে তারা পাল্টা হামলার শিকার হতে পারে। প্রায় সবগুলো আরব দেশই মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের মিসাইল আর ড্রোন আঘাত এনেছে। এই পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোর জন্য কৌশলগত দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে তাদেরকে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির উপর নির্ভর করতে হয়, অন্যদিকে সেই একই সম্পর্কের কারণে যুদ্ধ পরিস্থিতিতে তাদেরকে ইরানের হামলার শিকার হতে হচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের অনেক মিসাইল আর ড্রোন প্রতিহত করার দাবি করা হচ্ছে, কিন্তু এগুলোর যে সীমাবদ্ধতা আছে ইরানের বহু মিসাইল সেটা প্রমাণ করে দিয়েছে। ইরান যতগুলো মিসাইল বা ড্রোন ছড়েছে তার ক্ষুদ্র একটা অংশ যদি টার্গেটে আঘাত হানে সেটা বড় ধরনের ক্ষতি ঘটাবে। এই যুদ্ধের একটা বড় শঙ্কা হলো এটা আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে। উপসাগরীয় দেশগুলোর ভয় সংঘাত দীর্ঘ হলে সেটা বিশাল আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। স্বল্প পাল্লার মিসাইলের বিশাল মজুদ আছে ইরানের। অধিকাংশ উপসাগরীয় দেশে সেগুলো আঘাত হানতে সক্ষম। নৌ সক্ষমতাও তাদের যথেষ্ট। হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচলে তারা বাধা দিতে পারে। সরাসরি সামরিক সংঘাতের বাইরে ইরান দীর্ঘদিন ধরে আঞ্চলিক অংশীদার আর প্রক্সি গোষ্ঠীগুলোর উপর নির্ভর করেছে। ইয়েমেন, ইরাক, লেবানন ও সিরিয়ার মতো দেশগুলোতে এইসব নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়লে এই পক্ষগুলো আরও সক্রিয় হয়ে উঠবে। জাহাজ পরিবহন, জ্বালানি ফ্যাসিলিটি এবং বিদেশি সামরিক ঘাঁটিগুলোর উপর হামলা অব্যাহত থাকলে এই অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও আরব প্রতিবেশী দেশগুলোতে অস্থিরতা তৈরি করবে। ইরান এই মুহূর্তে গভীর অর্থনৈতিক সমস্যা ও অভ্যন্তরীণ অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। কিছু বিশ্লেষক মনে করছেন অভ্যন্তরীণ এসব চাপের মোকাবেলায় ইরানের নেতারা আরও আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারেন। অনেকে সতর্ক করে বলেছেন ইরানের ভেতরে যে অস্থিরতা সেটা বিভাজন ও অভ্যন্তরীণ সংঘাতের জন্ম দিতে পারে। ইরানের রাজনৈতিক কর্তৃপক্ষের পতন হলে উপসাগরীয় দেশগুলোর জন্য সেটা ভয়াবহ ঝুঁকির কারণ হবে। ইরানের ভেতরে সহিংসতা ছড়িয়ে পড়ার অর্থ হল আরব দেশগুলোতে শরণার্থীদের ঢেউ ঢুকতে শুরু করবে। এরকম বিশৃঙ্খল পরিস্থিতিতে ইরানের মিসাইলের মজুদ ও স্পর্শকাতর পারমাণবিক পদার্থের নিয়ন্ত্রণ কাদের হাতে পড়বে সেটা নিয়েও উদ্বেগ জানিয়েছেন অনেক বিশ্লেষক। উপসাগরীয় দেশগুলো চেষ্টা করছে যাতে তারা যুদ্ধের সরাসরি কোনো পক্ষ না হয়ে যায়। এই অঞ্চলের অনেক নেতাই উত্তেজনা হ্রাস ও কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। কিছু দেশ এমনকি এটাও বলেছে যে তারা চায় না তাদের দেশের মাটিকে ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হোক। এইসব সতর্কতা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলো একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্য তৈরি হচ্ছে। আরও শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা জোরদার হয়েছে। বেশ কিছু দেশ সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম এবং যৌথ নৌ মনিটরিং অভিযানের কথাও চিন্তা ভাবনা করছে। যুদ্ধের কারণে জিসিসি দেশগুলোর মধ্যে নিরাপত্তা সমন্বয় আরও বাড়বে বলে মনে হয়। এই যুদ্ধে বোঝা গেছে আরব রাষ্ট্রগুলো এককভাবে হুমকি মোকাবেলা করতে পারবে না। যেহেতু এখানে একটা নতুন কৌশলগত পরিবেশ তৈরি হয়েছে, তাই সম্মিলিত প্রতিরক্ষা মেকানিজম গড়ে তোলাটা আগের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘমেয়াদে এই সংঘাত মধ্যপ্রাচ্যে ক্ষমতার হিসেব নিকেশ বদলে দিতে পারে। ইরান আর আরব প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছিল, এই যুদ্ধ সেটাকে এরই মধ্যে দুর্বল করে দিয়েছে। একই সাথে নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে ভাবার জন্য এই সংঘাত পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোকে বাধ্য করেছে। ইরান, মার্কিন, ইসরায়েলের এই যুদ্ধ আরব উপসাগরীয় দেশগুলোর বাঁক বদলে দেবে। দীর্ঘদিন ধরে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য
নিরাপদ আঞ্চলিক পরিবেশ ছিল একটা বড় কারণ। বর্তমান যুদ্ধ সেই ভিত্তি নাড়িয়ে দিয়েছে, হুমকিতে ফেলে দিয়েছে। মিসাইল হামলা বলুন, অর্থনৈতিক বাধা বলুন বা কৌশলগত অনিশ্চয়তাই বলুন, এই যুদ্ধ আরব বিশ্বের মানচিত্র বদলে দিয়েছে। উপসাগরীয় দেশগুলোর সামনে এখন কঠিন দায়িত্ব। নিজেদের সমাজকে তাদের রক্ষা করতে হবে। এমন একটা সংঘাত পরিস্থিতি তাদেরকে পাড়ি দিতে হবে, যার কোনো নিয়ন্ত্রণই তাদের হাতে নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।